বাংলাদেশকে ইন্ডিয়া যেভাবে চেয়েছিল বাংলাদেশ একটা পাপেট রাষ্ট্র হবে, তারা এখানে সবকিছু নিয়ন্ত্রণ করবে। পোস্টিং, প্রমোশন, ব্যবসা বাণিজ্য, কে আইজিপি হবে, কে সেনাপ্রধান হবে, কে সচিব হবে, কে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হবে, এইগুলো সব তারা নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের পোর্ট নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশের রাস্তা নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশ থেকে তাদের সামরিক যান চলাচল করবে। অর্থাৎ বাংলাদেশকে তাদের একটা অফিসিয়াল এনেক্সেশন না করে তারা এই বাংলাদেশকে তাদের একটা স্টেট হিসেবে ব্যবহার করবে। এবং আল্লাহ বাঁচিয়েছে আমাদেরকে, সংবিধান রিরাইট করতে হবে, নো অ্যামেন্ডমেন্ট। 16টা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, আর অ্যামেন্ডমেন্ট এই সংবিধানে 90% থাকবে। তারপর আমি মনে করি যে সংবিধান মেনে যেহেতু এই বিপ্লব সংগঠিত হয়নি, অতএব সংবিধান নতুন করে নতুন যাত্রা শুরু করা উচিত বলে আমি মনে করি। যেহেতু একজন সরকার প্রধান ছিল, আপনি ইসলামের ইতিহাস জানেন যে রিসার্চ এবং সালাউদ্দিন তারা যুদ্ধ করত, এবং রিসার্চ যখন অসুস্থ হয়েছে তখন সালাউদ্দিন তাকে দেখতে গিয়েছিল এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিছে। সো দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল লিডারশিপ তাদের ভিতরে। এটা কিন্তু দামেস্কে, সিরিয়াতে কিন্তু এই ঘটনা ঘটছে, এবং এই উপমহাদেশেই বোধহয় এই ঘটনা ঘটেছিল, আমার নামটা মনে আসছে না, যে একজন রাজা যখন বন্দী হয়েছে যুদ্ধরত আর এক রাজার হাতে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি কি আচরণ আমার কাছ থেকে আশা করেন, মানে যে বিজিত হয়েছে, যে বন্দী হয়েছে, তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, এবং তখন বলছে যে আমি একজন সরকার প্রধান ছিলাম এবং আমি একজন রাজা ছিলাম। এ কিং শুড ট্রিট অ্যানাদার কিং লাইক এ কিং। অন্য রাজা বন্দী হলেও তাকে সেই রাজার মতোই তাকে সেই আচরণ করতে হবে, এবং সেই দাবি তার মেনে নিয়েছিল। ওখান থেকে কিন্তু এই ভিয়েনা কনভেনশন, ইন্টারন্যাশনাল ল এবং এই প্রেসিডেন্ট গুলো সৃষ্টি হয়েছে। পতিত হলো সে একজন সরকার প্রধান ছিল। তো কোন সরকার প্রধান তাকে এই পাসপোর্ট টাসপোর্ট এইগুলো কি চেনা বাউনের তো কইতে লাগে না, তাকে তো চেনে সবাই। তো সে দুবাই যদি সে সুযোগ না পায়, এবং অ্যাসাইলাম বলতে তো একটা কথা আছে, তাইলে আপনার বেলারুস একটা জায়গা আছে, অথবা পুতিন সাহেব আছে। আমি মনে করি না তাকে একেবারে ইন্ডিয়াতেই বসে থাকতে হবে, ইন্ডিয়া যদি চাপ সৃষ্টি করে। ফার্স্ট অফ অল আমি বিশ্বাস করি ইন্ডিয়া তার উপর চাপ সৃষ্টি করবে না। এইটা তাদের রয়ের একটা প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডা গুলো মানে সরিয়ে দেয় যে ইন্ডিয়া থেকে তাকে সরাই দেবে, ইন্ডিয়া তাকে প্রোটেক্ট করবে, কারণ শি ইজ দ্য প্রোডাক্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া তাকে লালন পালন করে 96 সালে তাকে বসাতে সমর্থ হয়েছিল। 96 থেকে 2001-এ ইন্ডিয়ান পারপোজ তেমন সার্ভ করতে পারে নাই। সেইখান থেকে তাকে আবার লালন পালন করে এই মইনু আহমেদ ইজ এ প্রোডাক্ট অফ র। মইনু আহমেদ, রিমেম্বার, আপনি বাংলাদেশে রয়ের কে টপ এজেন্ট অন্যদিন আলোচনা করে সম্ভব। মইনু আহমেদ ওয়াজ ওয়ান অফ দ্য টপ এজেন্ট অফ র। এই মইনু আহমেদের মাধ্যমে তাকে আবার অনলিভের মাধ্যমে তাকে নিয়ে আসলো, এবং এবার আপনার ইন্ডিয়ার মিশন অ্যাকামপ্লিশড হয়েছে। বাংলাদেশকে ইন্ডিয়া যেভাবে চেয়েছিল বাংলাদেশ একটা পাপেট রাষ্ট্র হবে, তারা এখানে সবকিছু নিয়ন্ত্রণ করবে। পোস্টিং, প্রমোশন, ব্যবসা বাণিজ্য, কে আইজিপি হবে, কে সেনাপ্রধান হবে, কে সচিব হবে, কে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হবে, এইগুলো সব তারা নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের পোর্ট নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশের রাস্তা নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশ থেকে তাদের সামরিক যান চলাচল করবে। অর্থাৎ বাংলাদেশকে তাদের একটা অফিসিয়াল এনেক্সেশন না করে তারা এই বাংলাদেশকে তাদের একটা স্টেট হিসেবে ব্যবহার করবে। এবং আল্লাহ বাঁচিয়েছে আমাদেরকে। 92% মুসলিম অধ্যুষিত দেশকে আল্লাহর রহমত এখনো আছে বলে আমি মনে করি যে আর 5 বছর যদি এই সরকার টিকতো, একদিকে এই ছাত্র আন্দোলন যারা করেছে ওদের জীবন নাবিশ্বাস করে দিত, বিরোধী দলের অনেক নেতা আগামী 5 বছরে জেল থেকে বের হইতে পারত না। আর একদিকে হায়দ্রাবাদ অথবা সিকিম হয়ে যেত, মিলিটারি ট্রান্সপোর্ট ঢুকাতো, আপনার আর্মামেন্টস এবং সৈনিক সহ তাদের ট্রেড এখান থেকে যেত। ওইটাই ছিল পূর্ব লক্ষণ। হ্যাঁ, আমরা কিন্তু ওই যুদ্ধবিদ্যা একটা কথা আছে যে কিছু সিমটমস পড়ে যে কখন কি করবে, এবং প্রায় করে ফেলতো। যদিও হিসেবে বলে হয়তো ফিজিক্যালি এনেক্স করতো না, কিন্তু করেও তো বসে পারতো। সো আমি বিশ্বাস করি ইন্ডিয়া কখনই তাকে সরাবে না।
এইগুলো সব র এর প্রজেক্ট। আমাদের ইন্টেলিজেন্স আর এখন এই র এর প্রজেক্টের ভিতরে আছে বলে আমি মনে করি না। কিছু কিছু স্বৈরাচারের প্রেতাত্মা আছে, তারা এগুলো সরাতে পারে। তো ফার্স্ট কথা হলো, ইন্ডিয়া তাকে কোনোদিন সরাবে না। যদি সরায়, তার কোথাও না কোথাও একটা যাওয়ার জায়গা হবে বলে আমি মনে করি। সংবিধান সংস্কার কমিশনে অধ্যাপক আলী রিয়াজ তো আছেনই, সাথে যাদেরকে যুক্ত করেছেন সুমাইয়া খায়ের, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জনাব ইমরান সিদ্দিকী, বারেট ল, জনাব মোহাম্মদ ইকরামুল হক, অধ্যাপক আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর শরীফ ভূঁইয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনাব এম মঈন আলম ফিরোজি, বারেট ল, জনাব ফিরোজ আহমেদ, লেখক, আর হচ্ছে আরো দুইজন হচ্ছেন যে জনাব মোহাম্মদ মাহফুজুল আলম, যিনি মনে হয় শিক্ষা প্রধান উপদেষ্টার সহকারী তিনি, আর হচ্ছেন আরেকজন হচ্ছেন মুস্তাইন বিল্লাহ, লেখক এবং মানবাধিকার। আমি মনে করি এটা অত্যন্ত অ্যাভারেজ, আমি অনেককেই চিনতে পেরেছি, অত্যন্ত মধ্যম মানের একটি কমিটি হয়েছে এবং এখানে পলিটিক্যাল পেনিট্রেশন রয়েছে। অতএব কতটুকু আশা পূরণ হবে আমি সন্দিহান। আমি মনে করি প্রথম যাকে করেছিল ডক্টর সাদ্দিন, তাকে কোনো না কোনো একটা রোলে আনা যায় কিনা, অ্যাডভাইজার হিসেবে অথবা কোনো একটা রোলে, এবং আরো আরো ভালো লোক রয়েছে, এর বাইরে আরো অনেক কন্ট্রিবিউট করতে পারে এরকম অনেক ভালো লোক রয়েছে আমি বললাম। তারপরে তারা যা করুক, আমি মনে করি এটা তো একটা প্রস্তাব দিবে, তাদেরকে মতামত দেওয়ার সুযোগ থাকবে। বাংলাদেশে অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হওয়া উচিত এবং আর্টিকেল 70 মাস্ট বি রিপিলড, এবং পলিটিক্যাল পার্টি কিভাবে রেগুলেশন হবে সেই ব্যাপারে আমি মনে করি একটা অনুচ্ছেদ থাকা উচিত, এবং এইখানে আর অটোক্রেসি সৃষ্টি না হতে পারে সেইখানে হাত দিয়ে দেবে। এবং আমি আবারও পুনর্ব্যক্ত করব, সংবিধান রিরাইট করতে হবে, নো অ্যামেন্ডমেন্ট। 16টা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, আর এই সংবিধানে 90% থাকবে। তারপরও আমি মনে করি যে সংবিধান মেনে যেহেতু এই বিপ্লব সংগঠিত হয়নি, অতএব সংবিধান নতুন করে নতুন যাত্রা শুরু করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।